আদিত্যর সাথে মীরার ৮ বছরের সম্পর্কের পর আজ তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। সকলের হাসি মজার মধ্য দিয়ে সরকার বাড়িতে তাদের রিসেপশন অনুষ্ঠান জমে ওঠে। কিন্তু মানুষের জীবনে সুখ তো কখনো চিরস্থায়ী হয় না। বাড়ির বিশ্বস্ত সিকিউরিটি কালীর হাতে সেই রিসেপশন অনুষ্ঠানের মাঝেই খুন হতে হয় আদিত্য সহ তার ২ দাদা ও বাবাকে। মীরার হাতের বিয়ের মেহেন্দি ওঠার আগেই পরনে বিধবার বেশ ওঠে। এরপর বাঁচার তাগিদে সরকার বাড়ির ৪ বিধবা এক মারণ খেলায় জড়িয়ে পড়ে। গল্পটার প্রত্যেক মোড়েই রয়েছে আনএক্সপেক্টেড সব টুইস্ট, তাই ভিডিওটা একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, সকলকে আমার চ্যানেলে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ওয়েব সিরিজ কুইন্সের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমাদের আনন্দমুখর একটা রিসেপশন অনুষ্ঠানের দৃশ্য দেখানো হয়। সেখানে সবাই আনন্দে মেতেছিল। আজ সাহেব বাড়ির জনপ্রিয় মুখ মানিক সরকারের ছোট ছেলে অর্জুন ও মীরার রিসেপশন। কিন্তু হঠাৎই একটি গুলির আওয়াজে সব ছন্দ কেটে যায়। বাড়ির বিশ্বস্ত সিকিউরিটি কালী আচমকাই গৃহকর্তা মানিক সরকারের সামনে এসে দাঁড়িয়ে ওনাকে খুন করে। এরপর একে একে মানিক সরকারের মেজ ছেলে শুভ, বড় ছেলে উজ্জ্বল ও ছোট ছেলে অর্জুন খুন হয়। বাড়ির ৪ জন পুরুষের দেহ আঁকড়ে কাঁদতে থাকে তাদের স্ত্রীরা। বিয়েবাড়ি এক মুহূর্তেই শোকের বাড়িতে পরিণত হয়। কেন মানিক সরকারের পরিবার এক রাতের মধ্যেই তছনছ হয়ে গেল? এর পেছনে কোন ষড়যন্ত্র লুকিয়ে আছে তা জানতে আমাদের ফ্ল্যাশব্যাকে যেতে হবে। সিন ফ্ল্যাশব্যাকে ফেরে দেখা যায় আগের দিন গভীর রাত্রে কিছু দুষ্কৃতী কয়েকটা গাড়িতে করে মেয়েদের কিডন্যাপ করে পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল। তখনই সেখানে ভোলা তার দলবল নিয়ে এসে দুষ্কৃতীগুলোকে মেরে মেয়েগুলোকে উদ্ধার করে। এই ভোলা হলো মানিক সরকারের খুব বিশ্বস্ত একজন লোক। সে মানিক সরকারকে বাবার মতো মান্য করে। এরপর সিন ফেরে পরের দিন সকালে। এই হলো মানিক সরকারের ছোট ছেলে অর্জুনের নতুন বউ মীরা। অর্জুনের সাথে তার দীর্ঘ ৮ বছরের সম্পর্কের পর আজ তারা বিবাহিত। প্রেগনেন্সি টেস্ট কিটে 2টো লাল দাগ দেখে মীরা শিওর হয় সে প্রেগনেন্ট। কিছুটা চিন্তা নিয়ে সে এই খবরটা তার স্বামী অর্জুনকে দেবে বলে তাকে খুঁজতে থাকে। তখনই মীরার বড় যা পলি তার হাত ধরে তাকে ইশারায় বলে শাশুড়িমা মীরাকে ডেকেছেন। মীরার বড় যা বোবা, সে তার কথাবার্তা কিছুটা আওয়াজ ও ইশারার মাধ্যমে সকলকে বোঝায়। এর কিছুক্ষণ পরে এই বাড়িতে একটা গাড়ি এসে থামে। সেখান থেকে নেমে আসে নীলমণি মিশ্র ও তার ছেলে শঙ্কর মিশ্র। নীলমণি ও মানিক সরকার বহুদিনের পুরনো বন্ধু। নীলমণির স্ত্রী সুপ্রিয়া যতদিন বেঁচে ছিল ততদিন নীলমণি ও মানিক সরকারের স্ত্রী সাবিত্রীর মধ্যে বন্ধুত্ব এবং পারিবারিক সখ্যতা ছিল। কিন্তু নীলমণি ও মানিক সরকারের মধ্যে কোনো একটা ঝামেলার কারণে তারা ২৪ বছর ধরে কেউ কারোর সাথে কোনো সম্পর্ক রাখেনি। আজ আবার কোনো এক কারণে ২৪ বছর পর নীলমণির এই বাড়িতে পা রাখা। বাড়িতে ঢোকার মুখে নীলমণির সাথে মানিকবাবুর স্ত্রী সাবিত্রী দেবীর দেখা হয়। সাবিত্রী দেবী খুবই ভালো একজন মানুষ। নীলমণি ওনাকে বৌমণি বলে ডাকে। এত বছর পর দেখা হওয়ায় ওনারা পুরনো স্মৃতিচারণ করতে থাকেন এবং তখনই সেখানে মীরাও এসে পৌঁছায়। মীরার সাথে নীলমণির পরিচয় করানো হয়। এই হলো রুচি, মানিকবাবুর বড় ছেলে উজ্জ্বলের মেয়ে। রুচি ও নীলমণি মিশ্রর নাতি আদিত্য ক্লাসমেট। তারা পাহাড়ের স্কুলে একই সাথে পড়ে। আলাপ পর্ব শেষ হলে নীলমণি ও তার ছেলে ভেতরে কথা বলতে চলে যায়। এই হলো সাহেব বাড়ির এমএলএ গৌতম। সে মানিক ও নীলমণির মধ্যে মধ্যস্থতা করে একটা সমঝোতায় আনার জন্য আজকের এই মিটিংয়ের আয়োজন করে। সেখানে গৌতম মানিককে প্রস্তাব দেয়, মানিক যেহেতু আগামী এমপি ইলেকশনে দাঁড়াবে এবং অবশ্যই জিতবেও, তাই মানিককে তো প্রায়ই দিল্লি যেতে হবে। ফলে মানিক যদি নেপাল বর্ডারের দিকটা নীলমণিকে দেখাশোনার দায়িত্ব দেয় তাহলে বেশ ভালো হবে। ঠিক সেই সময়ই মানিকের বড় ছেলে উজ্জ্বলের কাছে ভোলার একটা ভিডিও কল আসে। সেখানে দেখা যায় ভোলা গতকাল রাত্রে যাদের মেয়ে পাচার করার সময় ধরেছিল তারা বলে দেয় তারা নীলমণির ছেলে শঙ্করের কথাতেই এই কাজ করেছে। মানিকের কাছে সবটা পরিষ্কার হয়ে যায় যে এই জন্যই নীলমণি বর্ডারের দিকের দায়িত্বটা চাইছে। তৎক্ষণাৎ মানিক ভোলাকে ছেলেগুলোকে মারার অর্ডার দিয়ে দেয় এবং মেয়েগুলোকে সুস্থ করে যার যার বাড়ি ফেরত পাঠিয়ে দিতে বলে। নীলমণির অভিসন্ধি বুঝতে পেরে মানিক আর তার ওপর দায়িত্ব দিতে রাজি তো হয়ই না, বরং সে থাকতে
এই এলাকায় কোনো রকম অসামাজিক কার্যকলাপ সে হতে দেবে না, এটা স্পষ্ট জানিয়ে দেয়। ওদিকে মীরা অর্জুনকে ঘরে ডেকে নিয়ে গিয়ে তার প্রেগনেন্সির খবরটা দেয়। তাতে অর্জুন তো খুবই খুশি হয়। তারপর বাড়ির সকলে লনে ছবি তুলতে চলে আসে। বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে নীলমণি একবার শকুনের নজরে মানিকের গোটা পরিবারটাকে দেখে নেয়। এরপর গাড়িতে যেতে যেতে নীলমণির কাছে লেপচা নামের একজনের ফোন আসে। এই লেপচা নামক লোকের কাছেই মেয়েগুলো পাচার করতো নীলমণি। পেমেন্ট নিয়ে নীলমণি এখনও মেয়েগুলোকে ডেলিভারি দেয়নি বলে লেপচা ফোন করে তাকে থ্রেট দেয়। 7 দিনের মধ্যে মেয়ে ডেলিভারি না হলে নীলমণির কপালে প্রচুর কষ্ট আছে। তাতে গৌতম নীলমণিকে উদ্দেশ্য করে বলে, সাহেব বাড়িতে মানিক সরকার যতদিন আছে সেই 1 নম্বর, তোর কোনো পজিশনই নেই। তাতে নীলমণি বলে, আর কাল যদি ও না থাকে তবে? তারা সবাই এবার মানিক সরকার আর তার ছেলেদের রাস্তা থেকে সরিয়ে ফেলার পুরো ছকটা কষে ফেলে। সিন এবার ফিরে পরের দিন রিসেপশনের সন্ধ্যায়। একে একে সমস্ত অতিথিরা আসতে শুরু করে। বিয়েবাড়ি জমে ওঠে। এটা হলো বান্টি, এমএলএ গৌতমের ছেলে। সে বান্টি শুভর সাথে কাজ করে। বিয়েবাড়িতে এসে গৌতম নতুন বউয়ের সাথে দেখা করেই বিয়েবাড়ি থেকে বেরিয়ে যায় এবং নীলমণি মিশ্র এবং তার ছেলে শঙ্কর সরকার বাড়িতে প্রবেশ করে। বেরোনোর সময় গৌতমের সাথে নীলমণির ইশারায় কথা হয়ে যায়। ওদিকে শুভর বউ ঝুমার সাথে লুকিয়ে বান্টির ইন্টিমেট চ্যাট চলতে থাকে, যেটা দেখে আমরা বুঝতে পারি শুভ যখন কাজের সূত্রে বাইরে যায় তখন বান্টি আর ঝুমা ঘনিষ্ঠ হয়। ওদিকে দেখা যায় মানিক সরকার আর তার স্ত্রী সাবিত্রী মিলে ধোপা বস্তির সকলকে বস্ত্র বিতরণ করছে। মানিক সরকারের জন্ম ওই ধোপা বস্তিতেই, তাই ধোপা বস্তির লোকজন মানিক সরকারের খুবই কাছের। উনি সব বিপদে আপদে ধোপা বস্তির মানুষের পাশে দাঁড়ান। ধোপা বস্তির সকল মানুষও ওনাকে খুব ভালোবাসে। এই পর্যন্ত সব ঠিকঠাক চলছিল, কিন্তু এরপর থেকেই ছন্দপতন ঘটে। কালী হঠাৎ বন্দুক নিয়ে কোনো কিছু না বলেই বস্ত্র বিতরণের জায়গায় চলে আসে এবং সাহেব আমাকে ক্ষমা করে দেবেন এটা বলে আচমকাই মানিকবাবুকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কালীকে আটকাতে গেলে শুভর হাতেও গুলি লাগে। শুভ কোনো রকমে দৌড়ে ঘরে পালিয়ে যায়। এরপর কালী উজ্জ্বলকে গুলি করে। সাথে সাথে রক্তাক্ত হয়ে উজ্জ্বল মাটিতে লুটিয়ে পড়ে। শুভ ঘরে গিয়ে বান্টিকে সাহায্যের জন্য ফোন করে, কিন্তু বান্টি ফোন না তোলায় সে একাই রিভলভার নিয়ে ঘর থেকে বেরোতে গেলে তাকে সেখানেই গুলি করা হয়। এদিকে এত ঘটনা ঘটে চলেছে, গুলির আওয়াজ, রক্তারক্তি, মানুষ ছোটাছুটি করলেও নীলমণি দিব্যি আয়েশ করে তার খাওয়া শেষ করে ওঠে। আসলে এসব যে ঘটবে সেটা তো তারই প্ল্যান ছিল। খাওয়া শেষ করে পান চিবোতে চিবোতে নীলমণি মানিক সরকারের লাশ ধরে কাঁদতে থাকা ওনার স্ত্রী সাবিত্রীর কাছে এসে বলতে থাকেন, ওকে না মারলে আমি মরতাম বৌমণি। একটা ছোট্ট রিকোয়েস্ট করেছিলাম, সেটাও ও রাখলো না, তাই কি আর করা যাবে। এবার শঙ্কর আসে অর্জুন আর মীরার কাছে এবং তারপরেই তার ইশারাতেই কালী মীরার সামনে অর্জুনকে গুলি করে। মীরার চোখের সামনে গোটা পৃথিবীটাই যেন ঝাপসা হয়ে যায়। এই ঘটনার কিছুক্ষণ পর সেফ খেলার জন্য নীলমণি মিশ্র নিজে থানায় গিয়ে পুরো খুনের দায়টাই সিকিউরিটি কালীর ঘাড়ে চাপিয়ে দেয় এবং এইভাবেই পুরো বয়ানটা লেখা হয়। এরপর বড়বাবু চুপিসারে নীলমণির কাছে জানতে চান মানিক সরকারকে কেন মারলেন। তাতে সে বলে, অনেকবার আটকানোর চেষ্টা করেছি ওকে, মানিক এমপি ভোটে দাঁড়ালে জিততই, আর তখন ওকে আটকানো আরও অসম্ভব হতো। পরের দিন সরকার বাড়িতে ধোপাবস্তির সকলে জমা হয়। সরকার বাড়ির সদ্য বিধবা বউয়েরা তাদের স্বামীদের সাথে কাটানোর স্মৃতিটুকুকে সম্বল করে শেষ বিদায় জানায়। সাবিত্রী দেবী নানা নামের এই লোকটাকে বলে সে যেন আজই তাদের একমাত্র নাতনি রুচিকে নিয়ে পাহাড়ে হোস্টেলে চলে যায়, যাতে ওর কোনো ক্ষতি না হয়ে যায়। এরপর শ্মশানে নীলমণি ও শঙ্কর আসে। নীলমণি এই অবস্থাতেও সরকার পরিবারকে শান্তি দেয় না। সে মানিক সরকারের চিতার সামনে দাঁড়িয়ে থাকা তার সদ্য বিধবা স্ত্রীকে নরম সুরে হুমকি দেয়। উনি যেন সাহেব বাড়ির সকলের সামনে দাঁড়িয়ে বলে যে এখন থেকে সাহেব বাড়ির সমস্ত দায়িত্ব উনি নীলমণি মিশ্রর হাতে তুলে দিচ্ছেন। মীরা আর চুপ থাকতে পারে না। সে ছুটে এসে শঙ্করের কলার চেপে ধরে বলে, তুই অর্জুনকে আমার চোখের সামনে মেরেছিস, আমি পুলিশকে সব বলে দেব।
সাবিত্রী দেবী মীরাকে শান্ত হতে বলেন, কারণ উনি পরিবারের আর কারোর মৃত্যু দেখতে চান না। সেই সময় শ্মশানের বাইরে ভোলাও এসে যায়। ভোলাকে একটা কাজের জন্য সাহেব বাড়ি থেকে দূরে যেতে হয়েছিল, তাই সে গত রাত্রে অনুষ্ঠানেও থাকতে পারেনি। এখন বাড়ি ফিরেই সে সোজা শ্মশানে চলে এসেছে। ভোলা শ্মশানে ঢুকতে গেলে গেটের বাইরেই নীলমণির দলবল তাকে আটকে দেয়। নানা এসে ভোলাকে শান্ত করে বলে, শান্ত হ ভোলা, মানিক সরকার মারা গেছে, এখন আমরা মুখ খুলে ওরা আমাদেরও গলা কেটে নেবে। মৃতদেহ দাহ হয়ে গেলে সরকার বাড়ির 4 বিধবা তাদের সধবার সমস্ত চিহ্ন মুছে ফেলে। স্নান সেরে গাড়িতে ওঠার সময় মীরা ভোলাকে প্রথম দেখে। ভোলা সমস্ত বাধা পেরিয়ে সাবিত্রী দেবীর কাছে ছুটে এসে বলে, তুমি একবার বলো বড়মা, গোটা সাহেব বাড়ি ধোপাবস্তি তোমাদের সাথে আছে। মীরা এর আগে ভোলার নামটা শুনেছিল। ভোলা ধোপাবস্তির ছেলে। সে চিরকাল নীলমণির অন্যায়ের বিরুদ্ধে লড়েছে, এর জন্য প্রচুর মারও খেয়েছে, কিন্তু কখনো থেমে যায়নি। মীরা আজ একমাত্র ভোলার চোখেই প্রতিশোধের আগুন লক্ষ্য করেছে। ভোলাকে নীলমণির লোকেরা আবার সেখান থেকে টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যায়। সরকার বাড়ির মেয়ে বউরা বাড়ি ফিরে যায়। ওদিকে এমএলএ গৌতমের ছেলে বান্টি ফোন তুলছে না দেখে গৌতম তার ছেলেকে গালাগালি দিয়ে একটা ভয়েস মেসেজ পাঠায়। গৌতম ও নীলমণি দুজনের কথা হয়েছিল তারা শুধু মানিক সরকারকে মারবে, কিন্তু নীলমণি মানিক সহ তার 3 ছেলেকে কেন মারতে গেল? এবার মানিকের স্ত্রী যদি সামনের এমপি ভোটে দাঁড়ায় তবে সেই তো সমস্ত সিম্প্যাথি পাবে। এই নিয়ে নীলমণি আর গৌতমের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে নীলমণি গৌতমকে ধমকে বলে, মানিকের ছেলেদের না মারলে তারা তো আমার পেছনে পড়ে যেত, আর এবার সে লেপচার ডেলিভারিটাও সময়ের মধ্যে দিয়ে দেবে। নীলমণি শঙ্করকে বলে, সরকার বাড়ির ড্রাইভার, চাকর, মালি, জমাদার কেউ যেন আর কাজে না যায়। বাড়িতে একটা আলপিন পড়া শব্দ হলেও যেন বিধবারা ভয়ে সিটিয়ে যায়। রাত্রে মীরা তার বাবার সাথে সাহেব বাড়ি পুলিশ স্টেশনে নীলমণি মিশ্র আর তার ছেলে শঙ্কর মিশ্রর নামে এফআইআর লজ করতে যায়, কিন্তু বড়বাবু কোনোভাবে এফআইআর নিতে রাজি হন না। বরং উনি মীরা আর তার বাবাকে সাহেব বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার উপদেশ দেন। এর মধ্যেই কালী নামের ওই সিকিউরিটি বন্দুক সহ থানায় এসে সারেন্ডার করে। মীরা বারবার কালীকে সত্যিটা বলতে বলে যে কালী কার কথা এসব করেছে, কিন্তু কালী মুখ খোলে না। লেডি কনস্টেবল দিয়ে মীরাকে থানা থেকে বের করে দেওয়া হয়। এরপর বাড়ি ফিরে মীরার বাবা মীরাকে ব্যাঙ্গালোরে ফেরত নিয়ে যেতে চায়, কিন্তু মীরা তো তখনও কাল রাতের শখ কাটিয়ে উঠতে পারেনি। সে বলে আজ রাতটা সে অর্জুনের স্মৃতি নিয়ে এই ঘরেই থাকতে চায়। ওদিকে থানায় কালী বয়ান দেয় যে মানিক সরকার ভালো লোক ছিল না, উনি মেয়েদের পাচারের ব্যবসা করতেন। কালী নাকি এগুলো জানতে পেরে কাজ ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু মানিক সরকার তার মেয়েকে আটকে রেখে তাকে ব্ল্যাকমেল করছিল, আর তাই সে বাধ্য হয়ে মানিক সরকারকে মেরেছে। এরপর কালীর মেয়ে রানী বাবার সাথে দেখা করতে থানায় আসে, তাকে পারমিশন দেওয়া হয়। কালী তার মেয়েকে জিজ্ঞাসা করে, কিরে নীলমণি মিশ্র টাকা দিল? রানী জানায় না। এছাড়া সে নীলমণির বাড়িতে টাকা চাইতে গেলে তাকে ভেতরেও ঢুকতে দেওয়া হয় না। রানী এরপর যখন নীলমণিকে বলে তার বাবা পুলিশকে সব সত্যি বলে দেবে, তখন রানীদের বাড়ি পুড়িয়ে দেওয়া হবে বলে নীলমণি তাকে ভয় দেখায়। অর্থাৎ কালীরা যেহেতু খুবই গরিব, তাই নীলমণি তাকে অনেক টাকা লোভ দেখিয়ে তাকে দিয়ে এই কুকর্ম করিয়েছে। এসব শুনে কালী বুঝতে পারে নীলমণিকে বিশ্বাস করে সে কত বড় ভুল করেছে। রাগে দুঃখে নিজের গালে নিজেই সে চড় মারতে থাকে। ঘরের বাইরে থেকে বড়বাবু কালী আর তার মেয়ের এই সব কথাই শুনে নেয়। ওদিকে রাতে খাবার সময় ঝুমা সকলকে বলে ওরা বাড়ির সব কাজের লোক ছাড়িয়ে দিয়েছে। সবার নিরাপত্তার কথা ভেবে মীরার শাশুড়ি সব বউদের তাদের বাপের বাড়ি ফিরে যেতে বলে। তখনই মীরা তার প্রেগনেন্সির খবরটা দেয়। সে ও অর্জুন ভেবেছিল অনুষ্ঠানের পর সকলকে সুখবরটা দেবে। এটা বলতে বলতে মীরা আবারও কান্নায় ভেঙে পড়ে। ওদিকে নীলমণি মিডিয়ার সামনে মানিক সরকার ও তার পরিবারের জন্য দুঃখ প্রকাশ করে সিম্প্যাথি আদায় করে। সে মিডিয়াকে জানায় মানিক সকলের জন্য কাজ করত, তাই মানিকের স্বপ্নগুলোকে এগিয়ে নিয়ে যেতে উনি আগামী এমপি ইলেকশনে দাঁড়াবেন। নীলমণির এই সিদ্ধান্তে এমএলএ গৌতম কিন্তু খুশি হতে পারে না। সেই রাতেই
বান্টি শুভর অফিসে থাকা শুভর কয়েকটা জিনিসপত্র এ বাড়িতে দিতে আসে। বান্টি আর শুভর বউ ঝুমার মধ্যে যে একটা পরকীয়ার সম্পর্ক ছিল সেটা তো আমরা আগেই জেনেছি। সারাদিন বান্টি ফোন কেন তোলেনি জিজ্ঞাসা করা হলে বান্টি বলে সে রিসর্টে ছিল, ফোন হয়তো সাইলেন্ট ছিল, তাই ফোন তোলা হয়নি। ঝুমা শুভকে লুকিয়ে বান্টির সাথে সম্পর্ক রেখেছিল ঠিকই, কিন্তু সে কখনোই চায়নি শুভর এমন পরিণতি হোক। এর জন্য সে বান্টিকে জড়িয়ে কাঁদতে থাকে। মীরা ঘরের বাইরে দিয়ে যাওয়ার সময় এক ঝলক এই দৃশ্য দেখে নেয়। এরপর বান্টি শুভর ঘরের বাথরুমেই ফ্রেশ হতে চলে যায়। ফোনটা অন করেই বান্টি দেখে তাকে ফোনে না পেয়ে তার বাবা একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে। ভয়েস মেসেজটা প্লে করে বেসিনের পাশে ফোনটা রেখে বান্টি হাত মুখ ধুতে থাকে। তখনই ভয়েস মেসেজে শোনা যায় তার বাবা বলছে, খুব লায়ক হয়ে গেছিস নাকি, ফোন কেন তুলছিস না? আমি তো নীলমণিকে দিয়ে আরামসে কাজটা করাচ্ছিলাম, মাঝখান থেকে তুই কেন শুভকে গুলি করতে গেলি? ভয়েস মেসেজের আওয়াজটা শুধুমাত্র বাথরুমের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। গতকাল রাত্রের অনুষ্ঠানে বান্টির ফোনের ব্লুটুথের সাথে শুভর বড় ব্লুটুথ স্পিকারটা কানেক্ট করে গান বাজানো হচ্ছিল। রাতের দুর্ঘটনার পর গান বন্ধ করা হলেও ব্লুটুথ স্পিকারের কানেকশন অফ করতে বান্টি ভুলে গেছিল, তাই আজ ফোনের সাথে স্পিকার অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। বাইরে থেকে ঝুমা এবং পাশের ঘর থেকে মীরা কথাগুলো সব শুনতে পেয়ে যায়। বান্টি ধরা পড়ে যাবে বুঝতে পেরে তাড়াতাড়ি ফোন অফ করতে যায়, কিন্তু তার হাতে জল লেগে থাকার কারণে ভয়েসটা অফ করতে বেশ দেরি হয়ে যায়। বান্টি বাথরুম থেকে বেরোলে ঝুমা বান্টির কলার চেপে ধরে বলতে থাকে, কেন এমন করলি? বান্টি বারবার বোঝাতে থাকে ঝুমাকে, কিন্তু বোঝাতে না পেরে ঝুমার ওপর জোর করে তাকে ভয় দেখাতে থাকে। ঠিক তখনই মীরা এসে বান্টির মাথায় ফুলদানি দিয়ে আঘাত করে। মাটিতে পড়ে যায় বান্টি, কিন্তু পরক্ষণেই তার পায়ের নিচে লুকোনো রিভলভারটা বের করে ঝুমার দিকে তাক করে তাকে মারতে গেলে মীরা ভয়ে পেছোতে পেছোতে টেবিলের উপর পড়ে থাকা রিভলভারটায় তার হাত পড়ে যায়। সঙ্গে সঙ্গে সেটা তুলে বান্টির দিকে তাক করে গুলি করে মীরা। বান্টি মারা যায়। আজ এভাবেই মীরার অজান্তেই মীরা সাহেব বাড়ির মাটিতে চলতে থাকা যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ে। এরপর একে একে মীরার বড় যা পলি, শাশুড়ি এ ঘরে চলে আসে। তারা সব ঘটনাটা জানতে পারে। ঝুমা তার কৃতকর্মের জন্য অনুতাপ করে শাশুড়ির পা ধরে বারবার ক্ষমা চাইতে থাকে। এখন সবার মাথায় চিন্তা আসে এবার কি হবে। তাতে মীরা বলে পালিয়ে তারা বাঁচতে পারবে না, এবার হয় তাদের মরতে হবে নয় মারতে হবে। মীরার শাশুড়ি বলে বদলা যদি নিতেই হয় তবে যে যে মেরেছে তাদের শেষ করলেই হবে না, যে কারণে এই নোংরামি তারা শুরু করেছে সেই কারণটাকেও শেষ করতে হবে। তার স্বামী মানিক সরকার বেঁচে থাকলেও তাই করত। এরপর সকলে মিলে বান্টির বডির ব্যবস্থা করার কাজে লেগে পড়ে। মীরা বান্টির পকেটে হাত দিয়ে গোল্ডেন পপি নামের একটা রিসর্টের টিস্যু পায়। তারা বান্টির ফোন ঘেটে ওই রিসর্টেই আজ কিছু ঘন্টা আগে শঙ্করের সাথে তোলা বান্টির ছবি দেখে বুঝতে পারে বান্টি এখানে আসার আগে গোল্ডেন পপিতেই ছিল। বান্টির বডি থেকে ঘড়ি, চেন, ব্রেসলেট খুলে নিয়ে বডিটাকে প্লাস্টিকে মুড়ে ফেলা হয়। এরপর মীরা সাহায্যের জন্য ফোন করে ভোলাকে। ভোলাও সাথে সাথে সরকার বাড়িতে পৌঁছে যায়। সকলে মিলে বান্টির বডিটা বান্টির গাড়ির ডিকিতে তুলে গাড়িতে উঠে পড়ে। ভোলা তার বস্তির ছেলেদের ফোন করে একটা কাজ দেয়। এরপর তারা চলে আসে সেই গোল্ডেন পপি রিসর্টে। বান্টির হাতের ব্রেসলেট ভোলা নিজের হাতে পরে গাড়ির ভেতর থেকে হাত বাড়িয়ে দারোয়ানকে কিছু টাকা দিয়ে রিসর্টে গাড়ি নিয়ে ঢুকে পড়ে। এরপর গাড়িটা পার্ক করে প্লাস্টিকে মোড়ানো বান্টির বডিটা তারা জলে ফেলে দেয়। ভোলা এরপর তার ছেলেদের ফোন করে রিসর্টে চলে আসতে বলে। ছেলেরা একটা গাড়ি নিয়ে রিসর্টে মালপত্রের ডেলিভারি দেওয়ার নাম করে আসে। দারোয়ান গেট তো খোলে, কিন্তু আজ ডেলিভারি ছিল কিনা জানতে যখন ম্যানেজারকে ফোন করে সেই সুযোগে ভোলা ও 3 বউ গাড়িতে উঠে পড়ে। কাজ হয়ে গেছে দেখে ছেলেরাও গাড়ি ঘুরিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে রিসর্টের পুল থেকে বান্টির বডি উদ্ধার করা হয়। গৌতমের পিএ ওনাকে গতকাল রাত্রে বান্টি ও শঙ্করের একসাথে তোলা একটা ফটো দেখায়, যেটা দেখে গৌতম তো ভেবেই নেয় শঙ্কর আর নীলমণি হয়তো এই কাজটা করেছে। পুলিশ সিকিউরিটির থেকে জানতে পারে শঙ্কর আর বান্টি কাল সন্ধ্যা থেকে এখানে একসাথে পার্টি করছিল।
এরপর বান্টি গাড়ি নিয়ে বেরিয়ে যায়। মাঝরাতের দিকে বান্টি নাকি আবার গাড়ি নিয়ে রিসর্টে এসেছিল। সিকিউরিটি লাস্টবার বান্টির মুখ দেখেনি, তবে গাড়ির ভেতর থেকে ব্রেসলেট পরা বান্টির হাত দেখে বুঝেছিল ওটা বান্টি। বান্টির বডির গায়ে গুলির দাগ ছিল, তবে রাত্রে সেখানে গুলি চলার কোনো আওয়াজ কেউ শোনেনি। শঙ্করও আজ সকাল পর্যন্ত এই রিসর্টেই ছিল। এই সব ঘটনা শুনে বড়বাবু ভাবতে শুরু করে। লেপচা নামের লোকটা শঙ্কর আর নীলমণিকে তার ডেরায় ডেকে আবার হুমকি দেয়। ওদিকে কিছু একটা সন্দেহ করে বড়বাবু একাই ইনভেস্টিগেশন করতে সরকার বাড়িতে চলে আসে। শুভর ঘরটা ঘুরে দেখার সময় বড়বাবু হয়তো কোনো কিছু সন্দেহ করে এবং মীরাকে উদ্দেশ্য করে হেয়ালি করে একটা কথা বলে। তিনি বলেন, সিনেমায় যখন হিরো যুদ্ধ করে তখন নায়কের উল্টো দিকে যদি 10 জনও তলোয়ার চালায় তাহলেও কিন্তু নায়কের গায়ে একটা আঁচল লাগে না। তবে এটা তো আর সিনেমা নয়, তাই তলোয়ার যদি বের করেন ঢালটাও অবশ্যই সঙ্গে রাখবেন। ওদিকে লেপচার ডেরা থেকে ফেরার সময় নীলমণির পিএ তাকে ফোন করে বান্টির মৃত্যুর খবরটা দেয়। সাহেব বাড়িতে ফিরেই নীলমণির ছেলে শঙ্কর সরকার বাড়ির সামনে আগুন লাগিয়ে হুমকি দিয়ে যায়, যদি সে জানতে পারে বান্টির মৃত্যুর পেছনে তাদের হাত আছে তবে তাদের সমেত এই গোটা সরকার বাড়িকে সে জ্বালিয়ে দিয়ে যাবে। মীরা বুঝে যায় শুধু তরোয়াল নয়, বাঁচার জন্য ঢালটাও লাগবে। পরের দিন সকালে স্কুল থেকে হোস্টেলে ফেরার সময় নীলমণির নাতি আদিত্যকে নানা ও তার দলবল কিডন্যাপ করে নেয়। এই কিডন্যাপে রুচি তাদের সাহায্য করে। মীরা এবার সম্পূর্ণভাবে এই খেলায় নেমে পড়েছে। সরকার বাড়িতে মানিক সরকার ও তার 3 ছেলের 3 দিনের শ্রাদ্ধ কাজ সম্পন্ন করে সকলে বান্টির বাড়িতে চলে আসে। বান্টির মৃত্যুতে গৌতম ও নীলমণির মধ্যে ঝামেলা বাঁধে। গৌতম ভাবছে শঙ্কর হয়তো বান্টিকে মেরেছে। এরপর মীরার নির্দেশ মতো ভোলা সিম বদলে নীলমণিকে চেটকল করে। সে কিডন্যাপ করা অবস্থায় আদিত্যর একটা ফটো নীলমণিকে পাঠায়, যেটা দেখে নীলমণির তো মাথায় বাজ পড়ার মতো অবস্থা হয়। সে গৌতমের দিকে বন্দুক তাক করে। সে গৌতমকে এর জন্য সন্দেহ করছে। গৌতম আর নীলমণির মধ্যে এমন চরম অশান্তি দেখে মীরার কলিজা একটু হলেও ঠান্ডা হয়। পরের দিন ভোলার দলের ছেলেরা মিলে একটা ডেলিভারি বয়কে আটক করে এবং তার ব্যাগ থেকে কালীর মেয়ে রানীকে তারা উদ্ধার করে। ওদিকে শঙ্কর সন্দেহ করে ভোলাই হয়তো বিধবাদের সাথে মিলে এই কাজ করে চলেছে। নীলমণি আন্দাজ করে আদিত্যকে হয়তো এখনো পাহাড়েই রাখা হয়েছে, তাই উনি শঙ্করকে ওনার সমস্ত সোর্স লাগিয়ে পাহাড়ে খুঁজতে বলেন। ভোলার থেকে মীরা জানতে পারে নীলমণির কাঠমান্ডুর একটা গ্যাংয়ের সাথে ডিল হয়েছে, যার থেকে সে ডলারে প্রচুর পেমেন্ট পাবে। নীলমণির প্রচুর টাকা, যা দিয়ে সরকার বাড়ির বিশ্বস্ত কালীকে পর্যন্ত তারা কিনে নিয়েছে। পুলিশ প্রশাসনও তার হাতের মুঠোয়। তাই মীরা ঠিক করে নীলমণির মেয়ে সাপ্লাইয়ের ডিলটা ভেস্তে দিতে পারলেই ওরা টাকার ব্যাকআপ থাকবে না। এবার সেই কুরিয়ার ডেলিভারি বয়ের থেকে জানা যায় আজ রাতেই ভূষণ নামের একটা লোক লেপচার জন্য মেয়ের ডেলিভারি নিতে আসতে চলেছে। ওদিকে কালী যে নীলমণির ফাঁদে পা দিয়ে পুরোপুরি ফেসে গেছে এটা বুঝতে পেরে লকআপের মধ্যেই সেদিন আত্মহত্যা করে। রাত্রে ভোলা যথাসময়ে তার দলবল নিয়ে গিয়ে ভূষণের দলবলকে গুলির লড়াইয়ে হারিয়ে তাদের আটক করে এবং মেয়েগুলোকে উদ্ধার করা হয়। কিন্তু এটা শঙ্করকে বুঝতে দেওয়া হয় না। ইতিমধ্যেই নানা মীরাকে ফোন করে জানিয়ে দেয় শঙ্করের লোকেরা পাহাড়ে আদিত্যকে খুঁজে বেড়াচ্ছে। ভূষণ ও তার দলবলকে ভোলার ছেলেরা নিয়ে চলে যায়। আদিত্যকে এবার আর পাহাড়ে রাখাটা সেফ নয় বুঝতে পেরে মীরা ঠিক করে আদিত্যকে সাহেব বাড়িতে এনে লুকিয়ে রাখবে। সেই মতো মীরা ঝুমাকে নিয়ে ফরেস্ট কলোনিতে চলে যায়, যেখানে তারা আদিত্যকে লুকিয়ে রেখেছিল। কিন্তু সেখানে পৌঁছে তারা দেখে আদিত্য কোনোভাবে সেখান থেকে পালিয়ে গেছে। আদিত্য কোনোভাবে যদি বাড়ি পৌঁছে যায় তবে তাদের সাথে যে কি হতে চলেছে সেটা মীরা ভালোই বুঝতে পারে। তাই সে নানা ও রুচিকে জঙ্গলে খুঁজতে যেতে বলে এবং সে আর ঝুমা গাড়ি নিয়ে শহরের দিকে আদিত্যকে খুঁজতে বেরিয়ে যায়। ওদিকে দেখা যায় আদিত্য জঙ্গলের মধ্যে দিয়ে পালিয়ে বড় রাস্তায় এসে পড়ে এবং সেখান থেকে পৌঁছে যায় শহরে। ভোলার ছেলেদের নেশাগ্রস্ত হয়ে অসাবধান হয়ে পড়ার সুযোগে ভূষণ পালিয়ে যায় এবং লেপচাকে ফোন করে জানিয়ে দেয় যে সাহেব বাড়ির বিধবারা শিপমেন্ট আটকে দিয়েছে এবং মেয়েগুলো এখন তাদের হেফাজতে রয়েছে। আর সরকার বাড়ির মেয়ে রুচি এখন পাহাড়ের ফরেস্ট কলোনিতে রয়েছে। ওদিকে দেখা যায় শঙ্করও আদিত্যকে খুঁজতে পাহাড়ে চলে এসেছে। আদিত্য এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছে ও মীরা তাকে হন্যে হয়ে খুঁজে চলেছে। এভাবেই চলতে থাকে কিছুক্ষণ। তার মধ্যে শিপমেন্ট না পেয়ে লেপচার নীলমণিকে ফোন করে জানিয়ে দেয় যে বিধবারা শিপমেন্ট আটকেছে
নীলমণি আবার শঙ্করকে এই খবরটা দিলে শঙ্কর তো বেশ অবাক হয়, কারণ ভূষণ তো কাল রাতেই বলেছিল সব ঠিকঠাকই চলছে। বাবার কাছে ধমক খেয়ে শঙ্করের মাথায় আগুন জ্বলে ওঠে। কিছুক্ষণ পর চার মাথার মোড় থেকে মীরা আর ঝুমা মিলে আদিত্যকে আবার উঠিয়ে নেয়। ওদিকে বড়বাবু কালীর বাড়িতে তার মৃত্যুর খবর দিতে গিয়ে জানতে পারে কালীর মেয়ে রানী 4 দিন ধরে মিসিং। দেখা যায় সরকার বাড়িতে উদ্ধার করা মেয়েগুলোকে বড়মা যত্ন করে খাওয়াচ্ছেন। সেখানে কালীর মেয়ে রানীকেও আনা হয়। কালী ওনাদের পুরো পরিবারকে শেষ করে দিয়েছে। তারপরেও বড়মা মনে কোনো রকম প্রতিহিংসা পুষে না রেখে রানীকেও খেতে দেয়। ভূষণের থেকে পাওয়া ইনফরমেশন মতো লেপচা তার দলবল নিয়ে ফরেস্ট কলোনিতে সেই কুঁড়ে ঘরে পৌঁছে যায় যেখানে আদিত্যকে লুকিয়ে রাখা হয়েছিল। শঙ্করকে তার লোকেরা খবর দেয় আদিত্যকে বিধবারা ফরেস্ট কলোনিতে আটকে রেখেছে। আদিত্যকে নিয়ে মীরা আর ঝুমা যখন ফরেস্ট কলোনিতে ফেরে তখন তারা দেখতে পায় লেপচা তার দলবল নিয়ে সেখানে আগে থেকেই কবজা করে রেখেছে। মীরা, আদিত্য ও ঝুমাকে লেপচা বন্দি করে নেয়। শিপমেন্ট আটকে যাওয়ার শাস্তি হিসেবে লেপচা মীরার বাঁ হাতের কড়ি আঙুলের একটা নখ উফড়ে নেয়। যন্ত্রণায় ছটফট করতে থাকে মীরা, কিন্তু সে তখনও মানসিকভাবে ভেঙে পড়ে না। সে বলে নীলমণি তার পুরো পরিবারকে শেষ করেছে। নীলমণি ভবিষ্যতে পাচারের চেষ্টা করলে তারা আবারও আটকাবে, আর তাকে যদি এখন মেরে ফেলা হয় তার সাথে সাথে তার গর্ভের সন্তানটাও মারা যাবে। তাই মীরার থেকে বেশি ক্ষতি কি লেপচার হয়েছে? তাতে লেপচা বলে, কি চাস তুই? ইতিমধ্যেই ফরেস্ট কলোনিতে শঙ্কর তার দলবল নিয়ে পৌঁছায়। গাড়ি থেকে নামতে গেলে শঙ্করের দলবলের উপর উল্টো দিক থেকে গুলির বর্ষা নেমে আসে। দেখা যায় লেপচা এখন মীরাদের সাথে। লেপচা আদিত্যকে গলায় ছুরি ধরে শঙ্করের সামনে নিয়ে আসে। এবার সিন ফ্ল্যাশব্যাকে ফিরলে দেখা যায় কিছুক্ষণ আগেই লেপচার সাথে মীরার ডিল হয়েছে। তাকে যদি 2 দিনের সময় দেওয়া হয় তবে শেষ শিপমেন্ট পৌঁছে দেবে। তাতেই লেপচা তার দলে চলে আসে। অবস্থা বেগতিক দেখে শঙ্কর গাড়ি ঘুরিয়ে পালিয়ে যায়। নানা ও রুচি জঙ্গলের মধ্যে দিয়ে আদিত্যকে খুঁজতে খুঁজতে শঙ্করের গাড়ির কাছে এসে পড়ে। ঠিক সুযোগ বুঝে শঙ্কর ও নানাকে গুলি মেরে রুচিকে তুলে নিয়ে যায়। নানাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ভোলার পরিবার বলতে কেউ নেই। ভোলা নানার রক্তের কেউ নয়, তবে নানাকে সে বাবার মতোই ভালোবাসে। রুচির কিডন্যাপ হয়ে যাওয়ার খবরে পলি প্রচুর কান্নাকাটি করতে থাকে। এদিকে দেখা যায় শঙ্কর রুচিকে কিডন্যাপ করে সাহেব বাড়িতে নিয়ে এসেছে। সে তার বাবাকে জানিয়ে দেয় মীরাদের সাথে হয়তো লেপচার ডিল হয়েছে, তাই লেপচা মীরাদের হয়ে তার উপর গুলি চালিয়েছিল। তাতে নীলমণিও এবার তার প্ল্যান ছকে ফেলে। মীরার সাথে লেপচার ডিল হয়, শিপমেন্ট হওয়ার সাথে সাথেই তার পুরো পেমেন্ট লাগবে, নইলে তার ছেলেরা গাড়ি ফেরত নিয়ে আসবে। ভোলা অ্যাডভান্সের কথা বলতে গেলে লেপচা তাকে চাকর বাকর বলে অপমান করে। ডিল ফাইনাল হয়ে যায়। মীরা এরপর গাড়িতে তার পাশে থাকা একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে বলে, এবার পুরো খেলাটা আপনার হাতে, কিন্তু লোকটা যে কে সেটা আমাদের দেখানো হয় না। এরপর সকলকে আশ্চর্য করে নীলমণি সরকার বাড়িতে কথা বলার জন্য আসে। সে আসলে তার বউমণি অর্থাৎ মানিক সরকারের বউকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে চায়। সে বলে মীরা লেপচার সাথে ডিল করে মেয়ে পাচারের মতো জঘন্য একটা কাজ করতে চলেছে, শুধুমাত্র আমার ওপর বদলা নেবে বলে। মানিক সরকার যেটার বিরুদ্ধে আজীবন লড়াই করে চলেছে, তারা কিভাবে সেই ঘৃণ্য কাজটাই করতে যাচ্ছে? তবে তার আর সরকার বাড়ির মধ্যে কোনো পার্থক্য রইল কি? তাই সে রুচিকে সুস্থভাবে ফেরত দিয়ে তার নাতি আদিত্যকেও ফেরত নিতে চায়। নীলমণির ফাঁদে পা দেয় মীরার শাশুড়ি। তিনি বলেন বেশ, কাল রাতে তারা আদিত্যকে ফেরত দেবে, জায়গা পরে জানিয়ে দেওয়া হবে। মীরা তার শাশুড়িকে বারবার বোঝাতে চাইলেও তিনি তার সিদ্ধান্ত বদল করে না। ওদিকে লেপচার কথায় অপমানিত হয়ে ভোলা ঠিক করে আর এভাবে চাকর বাকরের মতো সে কাজ করবে না। পরের দিন রাত্রে একদিকে নীলমণি তার দলবল ও রুচিকে নিয়ে আসে এবং মীরা, ভোলা ও তার দলবল আদিত্যকে নিয়ে এসে একটা বন্ধ কারখানায় মিট করে। কিন্তু এবার ঘটে যায় আসল চমক। দেখা যায় ভোলা আর তার দলবল পুরো 180 ডিগ্রি ঘুরে গিয়ে মীরার দিকে বন্দুক তাক করে। ভোলা মীরা আর তার পরিবারকে এখানে ফেলে দিয়ে আদিত্যকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। এই প্রথম শঙ্করের বন্দুক আর মীরার মাঝে আর কোনো ঢাল ছিল না। তখনই নীলমণির কাছে ভোলা ফোন আসে। ভোলা বলে সে এবার নীলমণির সাথে সরাসরি খেলবে। নীলমণি সরকার বাড়ির বিধবাদের সাথে যা খুশি করতে পারে, তাতে আর তার কোনো মাথা ব্যথা নেই। এরপর সিন শিফট করে পরের দিন বিকেলে।
ভোলা লেপচার শিপমেন্টের জন্য মেয়েদের গাড়িতে তোলে এবং ফোনে কাউকে বলে এবার রাজা বদলানোর সময় চলে এসেছে। মীরার জ্ঞান ফিরলে সে দেখে তাদের 5 জনকে ওই কারখানারই একটা ঘরে বেঁধে রাখা হয়েছে। এদিকে ভোলা আদিত্যকে নিয়ে ভয় দেখানো আরও একটা ভিডিও করে নীলমণিকে পাঠিয়ে দেয়। ভোলাকে নীলমণি কিছুতেই কবজা করতে পারছে না, তাই বড়বাবুকেও নীলমণি ডেকে পাঠায়। সেখানে বড়বাবুকে আদিত্যর ভিডিওটা দেখানো হয়। বড়বাবু নীলমণিকে বুদ্ধি দেয় ভোলাকে বাগে আনতে ওর দুর্বল পয়েন্ট খুঁজে বের করতে হবে এবং এই কাজের জন্যই প্রয়োজন সরকার বাড়ির বিধবাগুলোর। তারপর ভোলার থেকে আদিত্য উদ্ধার করার পর না হয় বিধবাগুলোর ব্যবস্থা করা হবে। কিন্তু গৌতম কোনো কথা না শুনে বন্দুক নিয়ে সরকার বাড়ির মহিলাদের মারতে যায়। নীলমণি গৌতমকে ধরে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। বড়বাবু এবার সরকার বাড়ির মহিলাদের দিকে বন্দুক উঁচিয়ে ভয় দেখিয়ে বলে আপনাদের বাঁচার এখন একটাই রাস্তা, সেটা হলো ভোলাকে কোন টোপ দিলে সে গর্ত থেকে বেরিয়ে আসবে সেটা বলে দিন। মীরা একটু চিন্তা করলে মনে পড়ে নানার কথা। মীরা বলে দেয় ভোলা নানাকে বাবার মতোই ভালোবাসে আর নানা এখন পাহাড়ে তিলাঝোড়া হাসপাতালে ভর্তি রয়েছে। খবর পেয়ে শঙ্কর নানাকে তুলে আনার কাজ শুরু করে দেয়। ওদিকে লাস্ট চেকপোস্ট পার করে মেয়ে ভর্তির ট্রাক লেপচার এরিয়ায় ঢুকে গেলে ভোলার অ্যাকাউন্টে পেমেন্ট কমপ্লিট হয়ে যায়। ভোলা তার দলের ছেলে নান্টুকে বলে 2 ঘন্টার মধ্যে টাকাগুলো ক্যাশ করে আনতে। এই বলে ভোলা হাসপাতালে নানাকে নিতে বেরিয়ে পড়ে। কিন্তু হাসপাতালে গিয়ে ভোলা দেখে নানা তো সেখানে নেই। তখনই শঙ্কর নানাকে ফোন করে বলে তোর ফোনে একটা ভিডিও পাঠালাম, দেখে নে। ভিডিওটা চালাতেই দেখা যায় নানা এখন শঙ্করের হেফাজতে। এরপর আবার ভোলা আদিত্যকে নিয়ে সেই কারখানায় চলে আসে। ভোলা আদিত্যকে ছাড়তেই নীলমণিও নানাকে ছেড়ে দেয়। ভোলা নানাকে পেয়ে যায়। নীলমণিও ফিরে পায় তার নাতি আদিত্যকে। নাতিকে ফিরে পেতেই নীলমণির লোক ভোলাকে ঘিরে ধরে। ওদিকে বিধবাদেরও নীলমণির লোকে ঘিরে রাখে। কিন্তু এবারই আসে আসল টুইস্ট। ভোলা নীলমণির ডান হাত শিবাকে হেসে বলে যা, গাড়ির ভেতর ডিকিতে টাকা রাখা আছে। শিবা গিয়ে টাকা হাতে পেতেই সিন পুরো ঘুরে যায়। নীলমণির দলের সমস্ত ছেলে তাদের বন্দুক নামিয়ে নেয়। তারা উল্টে ভোলার বদলে নীলমণি, শঙ্কর ও এমএলএ গৌতমের দিকেই বন্দুক তাক করে। কিভাবে এমনটা সম্ভব হলো দেখাতে সিন ফ্ল্যাশব্যাকে ফেরে। সেদিন নীলমণি যখন সাবিত্রীর সাথে সব মিটিয়ে নেওয়ার কথা বলতে এসেছিল, মীরা সেদিনই বুঝে গেছিল আদিত্যকে ফিরিয়ে দেওয়া হলেও নীলমণি তাদের ছাড়বে না। তখন ভোলা বুদ্ধি দেয় নীলমণিকে মারতে হলে ওদের লোককে কিনতে হবে। ঠিক যেমন মানিক সরকারকে মারার সময় ওরা কালীকে কিনেছিল, তেমনি এখন নীলমণির ডান হাত শিবাকেও কিনতে হবে। তার জন্য দরকার প্রচুর টাকার, যেটার ব্যবস্থাও লেপচার পেমেন্ট ঢুকলে হয়ে যাবে। তাই এখন শুধু দরকার টাইম বাই করার। প্ল্যান মতো ভোলা সেদিন নাটক করে যেন সে আর মীরার হয়ে কাজ করছে না। তাই সে আদিত্যকে তুলে নিয়ে চলে গেছিল যাতে নীলমণির পুরো ফোকাসটা তার উপর চলে যায়। এবং মীরার বাড়ির কাউকে নীলমণি তখনই মারবে না, কারণ ভোলার দুর্বল জায়গাটা খোঁজ পেতে নীলমণির তাদের দরকার হবে। ভোলা সেদিন শিবাকেই ফোন করে বলেছিল যে রাজা বদলানোর সময় এসে গেছে। নীলমণি যা দিত তার ডবল টাকা দিয়ে ভোলা নীলমণির দলবলকে কিনে নেয়। সিন আবার বর্তমানে ফেরে। মীরা এবার নীলমণির সামনে এসে দাঁড়ায়। নীলমণির সাথে বোঝাপড়া করার আগে রুচি আর আদিত্যকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর শঙ্করকে মেরে সেদিন অর্জুনের খুনের হিসাব বরাবর করে মীরা। শঙ্করকে বড়বাবুর চোখের সামনে মেরে ফেলা হলো। এবার তাদের পালা। এটা বুঝতে পেরে এমএলএ গৌতম বড়বাবু কিছু করছে না দেখে তাকে গালাগালি করতে থাকে। তখনই বড়বাবু এমএলএকে টেনে একটা থাপ্পড় দেন। আসলে বড়বাবু এতদিন অনেক অন্যায় হতে দেখেও এদের চাপে মুখ খুলতে পারেননি। আর গাড়িতে সেদিন মীরা বড়বাবুকেই উদ্দেশ্য করে বলেছিল এবার পুরো খেলাটাই আপনার হাতে। মীরা এবার এমএলএকে উদ্দেশ্য করে বলে হয় আপনাকেও মরতে হবে, নয় এদের খুনের দায় মাথায় নিয়ে জেল খাটতে হবে। এমএলএ জেলে যেতেই রাজি হয়। এবার সাবিত্রী দেবী তার হিসাব মেটাতে নীলমণির দিকে বন্দুক তাক করে। এই দেখে নীলমণি বাঁচার শেষ চেষ্টাটা করে। সে আবার ইমোশনাল গেম খেলে। সে বলে তোমরাও তো মেয়ে পাচার করেই টাকা পেয়েছো, মানিককে এই পাপ কাজের জন্য কি জবাব দেবে তুমি? তা শুনে বড়বাবু বলে সাহেব বাড়ি এলাকার যতগুলো মহিলা কনস্টেবল আছে তারা এখন কোথায় জানেন? তাতে দেখা যায় লেপচার কাছের ট্রাকে করে যে মেয়েগুলোকে পাঠানো হয়েছিল তারা আসলে মহিলা কনস্টেবল। তারা লেপচার ডেরায় ঢুকে লেপচা ও তার দলবলকে শেষ করে। এবার মীরা তার শাশুড়িকে বলে নীলমণিকে মারার অধিকার শুধু তোমার,
মীরার শাশুড়ি মা নীলমণিকে লক্ষ্য করে গুলি ছোড়ে, মারা যায় নীলমণি। এরপর কেটে যায় আরও কিছু মাস। মীরা এখন তার শ্বশুরমশাই মানিক সরকারের মতো সমস্ত দায়িত্ব সামলাচ্ছে। একদিন মীরা অফিসে বসেছিল, ঠিক তখনই তার কাছে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে, যেটা তুলতেই ওপার থেকে একটা মহিলা কণ্ঠ বলে ওঠে, মার্শাল বলছি। ছেলেকে তো বাবার মতোই দেখতে হয়েছে, লাল জামা পরে চোখ দুটো আরও সুন্দর লাগছে, কিন্তু সবসময় কেন কাজের মাসিদের দায়িত্বে ছেড়ে রাখেন? নিজেও একটু সময় দিন। মীরা ভয় পেয়ে বাইরে ছুটে আসে, কিন্তু দেখা যায় মীরার ছেলে তখনও পর্যন্ত ঠিকই আছে। এরপর আবার ফোন আসে, ফোন তুললে আবার সেই মহিলা কণ্ঠটি বলে ওঠে, কি ভয় পেয়ে গেলে? এখনো তো খেলা শুরুই হয়নি, লেপচাকে মেরেছেন আপনি, দেখা তো করতেই হবে। কে এই মহিলা? আগামীতে কোন যুদ্ধের মুখোমুখি হতে চলেছে মীরা? তাহলে আবার কি কুইন্সের পার্ট 2 আসতে চলেছে? জানতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।